বার কাউন্সিল পরীক্ষায় অল্প সময়ে কিভাবে পাশ করা যাবে? আসলে অনেকেই তো পাশের টেকনিক বিক্রি করতেছে, তা আজকে আমি কিছু টেকনিক দিতে আসছি। পাশ করতে যদি চান সেক্ষেত্রে এখন কি করবেন? 12 দিনও নাই, তাই না? তাহলে 12 দিন 10 দিন ধরেন, এই 10 দিনে আসলে পাশ করা সম্ভব। কিভাবে পড়তে চাই দেখেন, ছোট যে সাবজেক্টগুলো আছে এই ছোট সাবজেক্টগুলো আপনাকে পাশ করাবে, এটাই বাস্তবতা। ছোট ছোট যে বিষয়গুলো আছে এই ছোট বিষয়গুলো আপনাকে পাশ করাবে। তাহলে ছোট 4টা সাবজেক্ট আছে। এই 4টা সাবজেক্টের মধ্যে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, সাক্ষ্য আইন, বার কাউন্সিল, এই 4টা সাবজেক্টের দখল নিতে আমাদের 3 দিনের বেশি সময় লাগা উচিত না। এখন যেহেতু সময়ের 1 পর অসময়ের 10 পর, তাই না? আপনি এখনই এই 4টা সাবজেক্ট এখন থেকে শুরু করে দেন এবং আপনাকে টার্গেট রাখতে হবে পড়তে কয় মিনিট লাগে। তো দেখছেন, আমি এইটা বোঝানোর জন্যই জাস্ট ওইটা করছি। তার মানে আপনার সকাল থেকে আপনি বসেন, একদম নিরবিচ্ছিন্নভাবে বসেন, একটু মোবাইল টোবাইল দূরে রাখেন, একটু নিজেকে একটু দূরে রাখেন, অন্য কাজ থেকে একটু দূরে রাখেন। দেখেন সন্ধ্যা পর্যন্ত পড়লেও আপনার পড়া কিন্তু শেষ হবে না, ঘাড় ধরে যাবে। তখন কি হবে? ঘাড় ধরে যাবে। ঘাড় ধরে গেলে একটু হাঁটা চলা করেন, একটু খাওয়া দাওয়া করেন, পড়লে কিন্তু ক্ষুধা লাগে। হ্যাঁ, একটু চা খান, একটু ফ্রেশ হন। তারপর 2-4টা ইয়োগা আছে, এখন যদি না জানেন হাত এমনি এমনি মোটরান খালি। এখন আবার ইয়োগা শিখতে আবার ইউটিউবে সময় ব্যয় করেন না। ঠিক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আর রাফি, একটু লাইভটা শেয়ার করে দেন গ্রুপে। তাহলে যেটা আমি বলতেছি আপনাদেরকে, যে পাস করতে গেলে 4টা ছোট সাবজেক্টের উপরে ধারণা নিতে হবে। এখন 4টা ছোট সাবজেক্টের উপরে সবগুলো ধারাই আপনার কিন্তু ধারণা নেওয়ার কোনো প্রয়োজন নাই। এইখানে আপনার দেখবেন কিছু গুরুত্বপূর্ণ ধারা আছে, যে ধারাগুলা থেকে প্রশ্ন হচ্ছে, কিন্তু ওই প্রশ্নগুলাই গুরুত্বপূর্ণ ধারাগুলাকে আপনি আলাদা করতে পারতেছেন না, অর্থাৎ সব ধারার সাথে মিলায় পড়তেছেন। এখন ওই গুরুত্বপূর্ণ ধারাগুলো থেকেই প্রশ্নগুলো হবে এবং ওইখানে আপনি বারবার ভুল করতেছেন ছোট বিষয়গুলোতে। আপনাকে একটু সাজেশনের উপরে এখন গুরুত্ব দিতে হবে, যেহেতু সময় নাই। আপনাকে এখন একটু শর্ট করে ফেলতে হবে পড়াটাকে, যেহেতু কিনাই আমাদের বলেন সময় নাই। তাহলে আমি এই 4টা সাবজেক্টকে একটু গুছায় দিতে চাই, যে এখন যদি পড়তে চান কিভাবে পড়লে ভালো হয়। এই 4টা সাবজেক্ট আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা লাইভটি শেয়ার করে দেবেন, নিজের ওয়ালে রাখতে পারেন, উপকার হবে। তাহলে মাই ডিয়ার, সুনির্দিষ্ট প্রতিকার আইনের দেখেন 3 ধারা থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রশ্ন হয় নাই। 4 ধারা থেকেও সুনির্দিষ্ট প্রতিকার আইনের এখন কোনো প্রশ্ন হয় নাই। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারা থেকে কিন্তু রেগুলার প্রশ্ন হয়েছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের কি 5 ধারা থেকে রেগুলার প্রশ্ন হয়েছে। তামাদি আইনের 5 ধারা থেকে রেগুলার প্রশ্ন হয়েছে। সাক্ষ্য আইনের 5 ধারা থেকে কিন্তু রেগুলার প্রশ্ন হচ্ছে। খেয়াল করেন কি বলছি বলেন। প্রশ্ন হচ্ছে তামাদি আইনের 5 ধারা থেকে রেগুলার প্রশ্ন হচ্ছে। আবার বার কাউন্সিলের অনুচ্ছেদ 5 থেকেও রেগুলার প্রশ্ন হচ্ছে। তাহলে ছোট সাবজেক্টের এই 5 ধারা, প্রত্যেকটার 5 ধারা সম্পর্কে আপনার একটা সুষ্ঠু ধারণা থাকা প্রয়োজন, তাই না? এখন তামাদি আইনের 3 ধারা থেকে কিন্তু প্রশ্ন হয়েছে না বলেন? সাক্ষ্য আইনের 3 ধারা থেকেও কিন্তু কি হয়েছে? প্রশ্ন হয়েছে। আবার বার কাউন্সিলের অনুচ্ছেদ 3 থেকেও কিন্তু বৈশিষ্ট্য প্রশ্ন হয়েছে। তার মানে এই 3 সম্পর্কেও আপনাকে একটু সম্মুখ ধারণা থাকা প্রয়োজন। যদি এগুলা সম্পর্কে আপনি সম্মুখ ধারণা না নেন, আমার মনে হয় যে আপনি খুব বিচ্ছিরি একটা পর্যায়ে পড়বেন। এবং আমি কালকে খুব বিচলিত হয়েছি যখন আমি জিজ্ঞেস করতেছি যে 3 ধারায় কি আছে। এখন এটা আমি আগের বছরও শিখাইছি যে 3 ধারায় কি আছে, যখন প্রশ্ন করবো একটু কাউন্টার প্রশ্ন করবেন। কোন আইনের? একটু কাউন্টার প্রশ্ন করবেন যে 3 ধারা তো অনেকগুলো আইন। এখন আমি 3 ধারা প্রশ্নটা তাহলে আমি ভুল করছি আপনাদের। 3 ধারায় কি আছে? একটা ভুল প্রশ্ন না? এইটুকু বোঝার যোগ্যতাও তো আপনার থাকতে হবে যে এটা একটা ভুল প্রশ্ন। আমি কি বেশি বলে ফেলতেছি? মাথাটা গাল থেকে নামায় দেন। জানেন কি হয়? দুশ্চিন্তা আসে, আর দুশ্চিন্তা অনেক ধরনের রোগবালাই নিয়ে আসে। রোগবালাই শরীর অসুস্থ করে। শরীর অসুস্থ হলে বউ কাছে থাকবে না।
এটাকে বলে বাটারফ্লাই ভাইব্রেশন, অর্থাৎ তুচ্ছ কাজে বড় ঘটনা। তাহলে তিন ধারা তামাদিতে বাড়িত, তাই না? তামাদি আইনের তিন ধারাতে সুনির্দিষ্ট প্রতিকার আইনের তিনে আছে ইন্টারপ্রিটেশন ক্লজ বা ব্যাখ্যা সমূহ বা সংজ্ঞা সমূহ, তাই না? এরপরে সাক্ষ্য আইনের তিন ধারাতে সংজ্ঞা আছে কয়টি? 13টির মতো সংজ্ঞা আছে, তাই না? এখানে প্রাসঙ্গিকতার সংজ্ঞা আছে, দলিলের সংজ্ঞা আছে, ঘটনার সংজ্ঞা আছে, ফ্যাক্টের সংজ্ঞা আছে, বিচার্য বিষয়ের সংজ্ঞা আছে, প্রমাণিত মিথ্যা প্রমাণিত অপ্রমাণিত সংজ্ঞা আছে, তাই না? এরপর হচ্ছে এখানে ইলেকট্রনিক সাক্ষ্য, ডিজিটাল সাক্ষ্য, ডিজিটাল রেকর্ডের সংজ্ঞা আছে, তাই না? আচ্ছা, তাহলে তিন ধারা তো আমার কাছে মনে হচ্ছে যে বার কাউন্সিলের অনুচ্ছেদ 3-এ আছে বার কাউন্সিলের বৈশিষ্ট্য। বার কাউন্সিল সমগ্র বাংলাদেশে একটি বার কাউন্সিল থাকবে, এটা কোথায় বলা আছে? অনুচ্ছেদ 3-এ বলা আছে। বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিলের কোথায় আছে বলেন? অনুচ্ছেদ 3-এ আছে। তালের মতো প্রশ্ন করছে, বাংলাদেশ বার কাউন্সিল, বার কাউন্সিলের কোথায় আছে? ওয়ালাইকুম আসসালাম। কে কোথা থেকে দেখছেন জানাবেন? পটুয়াখালী থেকে দেখছেন? জাহাঙ্গীর ভাই ভালোবাসা নিবেন। হাসনাত ওয়ালাইকুম আসসালাম, লাইভটি শেয়ার করে দিবেন। দেখেন, তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা প্রশ্ন তিন ধারা থেকে আপনি পাবেন। এখন জিজ্ঞেস করেন কোন আইনের? বাবা যে কোনো আইনের, অর্থাৎ আমাদের এইখানে বড় 3টা সাবজেক্ট বাদ দিয়ে ছোট যে 4টা সাবজেক্ট আছে ওই সাবজেক্টের তিন ধারা থেকে আপনি একটা প্রশ্ন পাবেন, একটা প্রশ্ন পাবেন, একটা প্রশ্ন পাবেন, বিফলে যাবে না। মানি ব্যাগ গ্যারান্টি দেবো না? ঠিক আছে, তাহলে দেখেন আবার 4 ধারায় আসি ছোট সাবজেক্টগুলার। তাহলে 4 ধারাতে সেভিংস আছে, তাই না? সুনির্দিষ্ট প্রতিকার আইনে সংরক্ষণ হেফাজত। তাহলে 4 ধারাতে আপনার তামাদি আইনের আছে বিচারক ছুটিতে আদালত বন্ধ থাকা অবস্থায় তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে, অর্থাৎ এর জন্য ওই দিনগুলা পাওয়া যাবে। তারপরে দেখেন সাক্ষ্য আইনের 4 ধারা কি আছে আব্বা? আছে। অনুমান আছে, হনুমান আছে, প্রিজামশন আছে, প্রিজিউম আছে, ঘটনার অনুমান আছে, মে প্রিজিউম আছে, শ্যাল প্রিজিউম আছে, কনক্লুসিভ প্রুফ আছে। এখন তালের মতো প্রশ্ন কইরা দিছে, ঘটনার অনুমান কত ধারায় আছে? 4 ধারাতে আছে। দেখেন হাওয়া হয়ে যায়। তারপর হচ্ছে আপনার চূড়ান্ত অনুমান কত ধারায় আছে? 4 ধারায় আছে, অর্থাৎ 3 ধরনের অনুমানের কথা সাক্ষ্য আইনের 4 ধারাতে বলা হয়েছে, তাই না? তাহলে 4 ধারাতে তামাদি আইনের কি আছে? বিচারক ছুটিতে আদালত বন্ধ। এখন তো আপনারা আমাকে মানে করে দিবেন, তাহলে বাবা এই 4 ধারাতে তো আমি দেখি দেওয়ানি কার্যবিধির 4এও সেভিংস আছে, আছে না? দেওয়ানি কার্যবিধির 4-এ কি আছে? সেভিংস আছে। দণ্ডবিধির 4টা থেকে এবার প্রশ্ন হবে, দণ্ডবিধির 4 ধারা থেকে এবার প্রশ্ন হবে। দণ্ডবিধির 4 ধারা থেকে প্রায় 7 বার প্রশ্ন হয়ে গেছে। অতিরাষ্ট্রীয় বলেন কি? অতিরাষ্ট্রীয় বিধিবিধান বা এখান থেকে দ্বীপান্ত ভ্রাম্যমান দ্বীপ দিয়ে প্রশ্ন হয়েছে। এখান থেকে খুব ক্রেজি হয়ে ফোন দিছে লাইভ দেখে কালকে। একজন ফোন দিয়ে বলতেছে যে আপনি বলতেছেন যে উগান্ডায় বসে একটা লোক হত্যা করছে। আমি না প্রথম বলে আমি নাদিম স্যারকেই চাই, আমি নাদিম স্যারকেই চাই। আমার কণ্ঠ শুনে অনেকের বোঝা উচিত আমার কণ্ঠটা একটু ফাটাবাসের মতো। পরে আমি বললাম আমি নাদিম স্যার, বলেন কি দরকার? বলে আপনি যে বললেন উগান্ডার একটা লোক আমি হত্যা করছি, তাহলে ওইটার বিচার কেমনে বাংলাদেশ হয়? উগান্ডা সরকার করবে না? আমি বলছি বাবা ওইটা করবে, বাস্তবে করবে, কিন্তু কল্পনায় ভাইবা নিতে হবে এটা দণ্ডবিধি অনুযায়ী বিচার হবে এবং বাংলাদেশ সরকার এটার বিচার করবে। প্রবাসী নাগরিক বিদেশে যেখানেই থাকুক না কেন তার বিচার বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী হবে। পাগলায় তারপর কয় ঠিক আছে আমি বুঝি নাই না, তারপর দিছি ধমক যে আমাকে শিখাইতে চান না শিখতে ফোন দিয়েছেন। আমি তাহলে রাখি, পরে ফোন দেব। পরে আমি বুঝাইতে পারি না যে ওর পরের ফোনটা ধরাটা কতটা কষ্টের। যারা আমাকে ফোন দেন ভয়েস করে রাখবেন, এটা ভালো। ফোন পিক করা খুব কঠিন না এখন? যাই হোক 4 ধারায় ছিলাম। কত ধারায় বলেন? 4 ধারায়। আপনি জানেন না এইটা
জন্য আইন অমান্য করবেন, এটা তো হইতে পারে না। আপনি জানেন না বলে ঘটনাটাতে মিথ্যা তাও না, আপনি তো পৃথিবীর কত কিছুই জানেন না। জানেন কত হাজার ভিডিও ভাইরাল হয় বাংলাদেশে, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষর উপরে ভিডিও প্রতিদিন ভাইরাল হইতেছে, আর আপনি 2 মিলিয়ন ভিউ পাইছেন। আপনি আর মজাই মনে করেন আপনাকে চেনে না কেন মানুষ? আপনি কয়জনকে চেনেন যারা ভাইরাল হয়? পাও একটা সাইকোলজি ধারার মধ্যে এমনি দিলাম কন্টেন্ট ক্রিয়েটরদের। তাহলে 5 ধারা থেকে প্রশ্ন হবে শিওর, তাই তো? আবার বলে জি স্যার কোন আইনের? হ্যাঁ, এসআর অ্যাক্টেরও হইতে পারে, সাক্ষ্য আইনেরও হইতে পারে, তামাদি আইনেরও হইতে পারে। কন্টিনিউশন অফ ডিলে কোথায় আছে? তামাদি আইনের পাশে আছে। কন্টিনিউশন অফ ডিলে বিলম্ব মার্জনা বা বিলম্ব মৌকুব। এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস কোথায় আছে? এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস ক্ষেত্র বিশেষে সময়সীমা বৃদ্ধি করা যায়, সময়সীমা বৃদ্ধি করা যায়। তামাদি আইনের শুধু 5 না, তামাদি আইনের 5 ধারাতে আছে। আচ্ছা, তারপরে দেখেন হচ্ছে স্পেসিফিক রিলিফ অফ গিভেন কত ধারাতে আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 5 ধারাতে, তাই না? এরপর দেখেন এখানে বলছে যে সাক্ষ্য আইনেও একটা গিভেন আছে। বলেন, সাক্ষ্য আইনের 5 ধারাতে কি আছে? ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলিফেড। বলেন, এভিডেন্স মে বি গিভেন ফ্যাক্ট ইন ইস্যু অ্যান্ড রিলিভেন্ট ফ্যাক্ট। এইখান দিয়ে কয়বার প্রশ্ন হয়েছে দেখেন। তার মানে প্রাসঙ্গিকতা সম্পর্কে সাক্ষ্য দেয়া যেতে পারে। সাক্ষ্য আইনের কত ধারায়? 5 ধারায়। সাক্ষ্য প্রাসঙ্গিক হয় সাক্ষ্য আইনের 5 ধারাতে। এখান থেকেও কিন্তু প্রশ্ন হইলেও হইতে পারে। যাই হোক, তাহলে 5 তো গেল, আল্লাহর রহমতে আপনারা 5 তো পারলেন। তাহলে 5-এ বার কাউন্সিলের গঠন আছে অনুচ্ছেদ 5-এ, তাই না? অনুচ্ছেদ 5-এ বার কাউন্সিলের গঠন আছে যে 15 সদস্য বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে বার কাউন্সিল গঠিত হবে, তাই তো? কে কোথা থেকে দেখছেন জানাবেন, লাইভটি শেয়ার করে দিবেন। ফারজানা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু লাইভটি শেয়ার করে দেন। তাহলে আমি বলতেছি 6 ধারা থেকেও প্রশ্ন হবে। বলেন কোন আইনের? কোন আইনের, তাই না? 6 ধারা থেকে যেমন প্রতি বছর প্রশ্ন ফৌজদারি কার্যবিধির 6 ধারা থেকে প্রশ্ন হচ্ছে, তামাদি আইনের প্রতি বছর 6 ধারা থেকে প্রশ্ন হচ্ছে। তাহলে কোন আইনের বলে আমাকে বিব্রত করবেন না, ঠিক আছে? তাহলে ফৌজদারি কার্যবিধি থেকে প্রশ্ন হচ্ছে না? কয় ধরনের আদালত, কয় ধরনের ম্যাজিস্ট্রেট, কয় ধরনের বিচারিক ম্যাজিস্ট্রেট, প্রতি বছর প্রশ্ন হচ্ছে না এখান থেকে একটা? তারপরে হচ্ছে আইনগত অপারগতা, বৈধ অক্ষমতা, বৈধ অপারগতা তামাদি আইনের কততে আছে? 6-এ আছে। কয়টা উপধারা আছে এখানে? 4টা উপধারা আছে, তাই না? 6 ধারাটি কি ডিগ্রি কার্যকরকরণের দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য হইবে? হবে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখলাম তামাদি আইনের 6 বাবা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 তো নিরোধক প্রতিকার, প্রতিরোধকমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফের কথা বলা আছে, তাই না? তাহলে এই 6কে কি আমরা হালকাভাবে নিতে পারি? এই 6টাকে হালকাভাবে নিতে পারি না, কোনোভাবে পারি? তাহলে দেখেন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 ধারা থেকেও প্রশ্ন হইলে হইতে পারে, আবার তামাদি আইনের 6 ধারা থেকে তো প্রশ্ন হবেই, নাইলে একটা মানসম্মত ব্যক্তিগত প্রশ্ন কেমনে হয়? তামাদি আইনের 6 ধারা থেকে যদি প্রশ্ন না হয় সেক্ষেত্রে প্রশ্নের মর্যাদা কিন্তু প্রশ্ন নিজেই খোয়াবে। তাহলে সাক্ষ্য আইনের আপনার হচ্ছে 6-এ কি আছে বলতে পারবেন? রেজ গেস্টি আছে, প্রত্যক্ষ প্রাসঙ্গিক বিষয় আছে। একটি ঘটনায় অন্য একটি ঘটনার সাথে এমনভাবে জড়িত দেখে যেন মনে হয় প্রত্যেকটি ঘটনা একটি ঘটনার অংশ। এটা হচ্ছে সেম ট্রানজ্যাকশন, একই কাজের অংশ, সেম ট্রানজ্যাকশন। তাহলে এই 6কে কি আপনি হারাইতে পারবেন বাবা? তাহলে সাক্ষ্য আইনের 6 গেল, তামাদি আইনের 6 গেল। খোঁচান সুনির্দিষ্ট প্রতিকার আইনের 6 গেল। তাহলে 6-এ তো আপনার সচিব আছে, 6-এ বার কাউন্সিলের, তাই না? বার কাউন্সিলের সচিব 6-এ আছে না? আপু হেল্প করেন, আমি তা তো পড়ে আসি নাই। সচিব আছে, সভাপতি সহসভাপতি 6-এ আছে, সভাপতি সহসভাপতি 6-এ আছে। থেকেও কিন্তু একটা প্রশ্ন আসলে
আসতে পারে সচিবের বেতন কি, সচিবের বেতন, চেয়ারম্যান কে হবে, ভাইস চেয়ারম্যান কে হবে, চেয়ারম্যানের আসন শূন্য হইলে কে আসবে, ভাইস চেয়ারম্যান, শুধু আমার সাথেই করে এগুলা। তাহলে দেখেন ছয় দণ্ডবিধির 6-এ কি কিছু আছে আপু বলেন তো? লাগে না, যদি থাকলে আমরা জানতাম। তাহলে দেখেন 6 কিন্তু দেওয়ানি কার্যবিধিতেও আছে। তাহলে 6 দেওয়ানি কার্যবিধিতে আছে হচ্ছে আর্থিক এখতিয়ার। কয়েকবার প্রশ্ন হয়েছে, আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে কত ধারায়? 6 ধারায়। আর সর্বনিম্ন আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে 15 ধারায়। স্বল্প এখতিয়ারের আদালতে মামলা দায়ের করতে হবে 15। আর আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে 6। তাহলে এইটা হচ্ছে পিকুইনারি জুরিডিকশন। লালা, নারীটার নাম কি? পিকুইনারি বলেন, পিকুইনারি জুরিডিকশন মিলছে না? নারীর সাথে শব্দটা একটা ঝঞ্ঝনানি আছে না? এত তো ভাঙতে কই নাই আব্বা, কথা ভিতরে শোনেন। ওই বললাম না, এগুলা লাইভে বলা যাবে না। পিকুইনারি জুরিডিকশন বা আর্থিক এখতিয়ার কত ধারায় আছে? সর্বনিম্ন আর্থিক এখতিয়ার কত ধারায় আছে? এখতিয়ার সম্পন্ন আদালতে, আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে, কথা বলে না? 6 ধারায়। সর্বনিম্ন আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে 15 ধারায়। তার মানে আর্থিক এখতিয়ারের সাথে সর্বনিম্ন যদি যুক্ত হয় বা এখতিয়ারের সাথে স্বল্প যদি যুক্ত হয় 15 হইয়া যায়। একটা ছোট শব্দ, একটা বড় বিস্ফোরণ আমাদের জন্য। ঘুম পায় বন্ধু? তোমারে ওই বিশ্ববিদ্যালয়ের আমার মতো এক পাগলা বিজ্ঞানী রে ডাইকা নিছে, বলতেছে যে আপনি যে ঘটনাটা ঘটাইছেন এই ঘটনাটা হচ্ছে খুব ন্যাক্কারজনক, আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আরো বেশি বেশি ন্যাক্কার। কারণ বলতেছে আমার তো কোনো দোষ নাই। বলে সেদিন কি হয়েছিল? বলে স্যার কিছুই তো হয় নাই, কিঞ্চিত একটা শব্দ হয়েছিল। বলে আপনি কি করেছিলেন? বলে আমি একটু সালফিউরিক অ্যাসিডের সাথে একটু পটাশিয়ামের সাথে একটু ফসফরাস মিলিয়ে স্যার একটু গবেষণা করতেছিলাম। বলে এরপর কি হলো? বলে স্যার একটা কিঞ্চিত শব্দ হয়েছে। বলে আপনার ওই কিঞ্চিত শব্দটাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে বড় বিস্ফোরণ। কি হয়েছে বলেন? বলে কিঞ্চিত শব্দ। তার মানে এই কিঞ্চিত শব্দ 6 থেকে কোথায় নিয়ে যাচ্ছে? 15-তে। স্বল্প অল্প, স্বল্প অল্প নিম্ন বলেন, সর্বনিম্ন। তাহলে অল্প এখতিয়ারের আদালতে মামলা দায়ের করতে হবে 15, তাই না? স্বল্প এখতিয়ারের আদালতে মামলা দায়ের করতে হবে 15। আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা, আমি বুঝাইতে পারতেছি বিষয়টা? তাহলে এখতিয়ার, সঠিক এখতিয়ারে মামলা দায়ের করার পর, সঠিক আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করার পর এখতিয়ার নিয়ে যদি কোনো তারতম্য হয় বা এখতিয়ারের হ্রাস বৃদ্ধি ঘটে, সেক্ষেত্রে মামলাকে তা প্রভাবিত করবে না। এটা কিন্তু রিসেন্ট এসে গেছে। অর্থাৎ আর্থিক এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা করার পর এখতিয়ারের তারতম্য হলে মামলার ফলাফল কি? মামলা কোনো ক্ষতিগ্রস্ত হবে না, ডিক্রি হবে, তাই না? যদি মামলার ফলাফল হয়। আমি কি বুঝাইতে পারতেছি? শিওর বুঝাইতে পারতেছি? তাহলে 6 ধারা আরও তো আছে। 6 ধারা আছে তো কোথায় আছে আব্বু আরো 6? বাবা 6 ধারা তো আমার মনে হয় যে দণ্ডবিধিতে 6 কোথায় জানো কি আছে? ওর মধ্যে নাই, ওর মধ্যে পাবেন না। অ্যাপসটা দেখলেই হয়। একটা কি জানো আছে, একটা হ্যাঁ ব্যাখ্যা আছে, তাই না? ব্যাখ্যা সমূহ 6 আছে। তার মানে 6 থেকে কিন্তু একটা প্রশ্ন হবে। এখন যদি জিজ্ঞেস করেন কোন আইনের, সেক্ষেত্রে বলবো তামাদি আইনেরটা আমি জানি, তামাদি আইনেরটা আমি জানি। এরপরে যদি বলেন যে দেওয়ানি সুনির্দিষ্ট, এরপরে হচ্ছে ফৌজদারি, এর মধ্যে একটা পাবেন। তাহলে 6 থেকে কিন্তু 2টা প্রশ্ন পাচ্ছি আমরা, 5 থেকে কিন্তু 4-3টার মতো প্রশ্ন পাচ্ছি। কিন্তু যদি বলেন কোন আইনের, আমি তো বলে দিচ্ছি কোন আইনের গুরুত্বপূর্ণ, কোন আইনের গুরুত্বপূর্ণ নয়। আমি কি বেশি জটিল করে ফেলতেছি? হ্যাঁ,
তাহলে ঘুম পাচ্ছে কেন আপনাদের? চোখে এত ঘুম কেন? 350 প্রশ্ন। না 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 না, এইসব তো না। রিল্যাক্স। তাহলে দেখেন 7 ধারা, ছোট আইনগুলার 7 ধারা যদি চিন্তা করি, তাহলে তামাদি আইনের 7 ধারাতে আছে একাধিক ব্যক্তির অক্ষমতা, ভিন্ন ভিন্ন ব্যক্তির অক্ষমতা, বিভিন্ন ব্যক্তির অক্ষমতা, অংশীদারগণের অক্ষমতা, তারপর হচ্ছে একাধিক ব্যক্তির অক্ষমতা, তাই না? তাহলে একাধিক ব্যক্তির মধ্যে একজনের যদি আইনগত অক্ষমতা থাকে, সেক্ষেত্রে তাকে ছাড়া যদি চুক্তি কার্য সম্পাদন করা যায়, সেক্ষেত্রে তার এই বৈধ অপারগতা কোনোভাবেই কাজ করবে না। কিন্তু তাকে যদি চুক্তি কার্যকর করতে বা চুক্তিতে অংশগ্রহণ করতে প্রয়োজন হয়, তার এই বৈধ অপারগতা আমাদের ভালো মানুষের উপরও কার্যকর হবে, অর্থাৎ সকলের বিরুদ্ধে তামাদি গণনা বন্ধ থাকবে বা স্থগিত থাকবে। এটা কততে আছে তামাদি আইনের? 7। বিরক্ত হচ্ছেন? কিছু করার নাই, নিচে তালা দেবো। আজকে মাহফিল যায় না, হুজুর যা কইবে শুনে যেতে হবে। আজকে মিজানুর রহমান তাহিরি। কি যে কষ্ট। তাহলে 7 তো আমার কাছে লাগে যে আপনার উপলক্ষ না না উদ্দেশ্য, হ্যাঁ উপলক্ষ 7, পরিণাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তাহলে 7 হচ্ছে উপলক্ষ, কারণ, পরিণাম। এটা হচ্ছে সাক্ষ্য আইনের 7। তাই এখান থেকে কি প্রশ্ন হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় না? হয়, বুঝা বলতেছেন তো? আবার তামাদি আইনের সাথে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা তৈরি হয় না? আচ্ছা, তাহলে দেখেন দেওয়ানি কার্যবিধির সাথে আছে স্বল্প বিচারিক আদালত বা স্বল্প বিচারিক এখতিয়ারের আদালত বা স্মল কজেস কোর্ট, সংক্ষিপ্ত বিচারিক আদালত। তাহলে বিচারিক থাকলে স্মল কজেস কোর্ট, আর স্বল্প বিচারিক থাকলে স্মল কজেস কোর্ট, আর স্বল্প এখতিয়ার থাকলে কিন্তু 15। স্বল্প বিচারিক 7, স্বল্প এখতিয়ার 15। বলেন তাহলে স্বল্প বিচারিক আদালতে মামলা করতে হবে কত ধারায়? আর স্বল্প এখতিয়ারের আদালতে মামলা করতে হবে 15 ধারায়। তাহলে মনে রাখতে হবে যে মামলার 25,000 টাকার ঊর্ধ্বে স্বল্প এখতিয়ার বিচারিক আদালতে মামলা করা যায় না। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, প্রশ্ন দেখি, সাদা কলমটা ভালো লাগতেছে, দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ বয় কি প্রশ্নটা করি? ব্লুটুথ বয় আমি নিজেও দেবু ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? ব্লুটুথ বয়ের কাছেই প্রশ্নটা করি। প্রথম প্রশ্ন, 25,000 টাকার মামলা কোন আদালতে দায়ের করতে হবে? না, হয় নাই। সহকারী জজ আদালতে দায়ের করতে হবে। 25,000 টাকার মামলা সহকারী জজ আদালতে দায়ের করতে হবে, কারণ 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত যাই হোক না কেন সহকারী জজ আদালতে দায়ের করতে হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আবার আপনার কাছে, স্বল্প বিচারিক আদালতে সর্বোচ্চ কত টাকার মামলা দায়ের করা যায়? 25,000। না না, এইটাই তো ভাবনাটা, তো পরীক্ষার হলেও তাই হবে। তখন মনে হবে নাদিম স্যারের পাইলে ইট দিয়ে 2টা থেতলাই দিতাম। একদম রিল্যাক্স। তাহলে 25,000 টাকার মামলা কোন আদালতে করবেন?
সহকারী জজ আদালতে। আর সংক্ষিপ্ত বিচারিক আদালতে সর্বোচ্চ কত টাকার মামলা করা যায়? তাহলে এই প্রশ্নের হইলে স্বল্প বিচারিক বললে 25,000 বইলেন, আর ফ্ল্যাট কোশ্চেন যদি শুধু বলে 25,000 টাকা, তাইলে কিন্তু সহকারী জজে করতে হবে। এগুলা কিন্তু একটা উত্থান এবং পতন, ব্লুটুথ বয় হয়ে কোনো লাভ নাই যদি হেডফোন না থাকে। জুতাটা আনতে ভুলে গেছে। আমার আছে, রিল্যাক্স। তাহলে দেখেন, ওইদিকেও তো আমার কাছে লাগে যে খুবই গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধি 7 দায়রা বিভাগ, তাই না? সেশন ডিভিশন, তাই না? দায়রা বিভাগ আছে। আবার এদিকেও দেখেন 7 খুব গুরুত্বপূর্ণ, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 7 দণ্ডাহ বা দণ্ডমূলক শাস্তি মঞ্জুর করে না, সাজা বা শাস্তি বা সেন্টেন্স বা পানিশমেন্ট দিতে পারে না। রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল, অর্থাৎ দণ্ডমূলক আইন, দণ্ডাহমূলক আইন সুনির্দিষ্ট প্রতিকার আইন মঞ্জুর করে। বলেন একবার, রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল, বলেন। রিলিফ নট গ্রান্টেড টু, কি লেখে দুস, রিলিফ নট গ্রান্টেড টু এনফোর্স পেনাল ল, সুনির্দিষ্ট প্রতিকার আইন দণ্ডহ বা দণ্ডমূলক আইন কার্যকর করে না। দণ্ডাহ দণ্ডমূলক, সাজা শাস্তি সেন্টেন্স পানিশমেন্ট, পেনাল ল 7 ধারায় মঞ্জুর করে না। তাহলে 22 ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের বলছে আদালত যা ইচ্ছা তাই করে। এই 22 ধারার একটা প্রতিবন্ধকতা 7 ধারায় আছে, যে যা ইচ্ছা তাই করতে পারবে, যে কোনো ডিক্রি মঞ্জুর করা তার ইচ্ছাধীন ক্ষমতা। অনেক পোক্ত কাগজ নিয়ে আসলেও সে মামলা খারিজ করে দিতে পারে, এটাও তার কি ইচ্ছাধীন ক্ষমতা। কিন্তু সে চাইলেই কেউ একটা জাল দলিল নিয়ে আসছে, তারে আটকাইয়া সাজা দিতে পারবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইন কাউকে সাজা দেয় না, যতই জাল দলিল নিয়ে আসুক না কেন। তাহলে 7 তো আরো আছে বাবা, কয় 7টা সাবজেক্টের নামই জানি না, আর আপনি আসছেন 7 ধারা নিয়ে। ঠিক আছে, তাহলে দেওয়ানি কার্যবিধি 7 তো গেছে, গেছে না? ফৌজদারি কার্যবিধি 7 গেছে, সুনির্দিষ্টেরও 7 গেছে, তামাদি আইনেরও 7 গেছে, তাহলে বাকি সাক্ষ্য আইনেরও 7 গেছে। বাবা বার কাউন্সিলের 7 মনে নাই এখন, আমার মাথায় নাই, বার কাউন্সিলের 7 লাগবে না। ওকে, আচ্ছা, ভালো ছেলে, কত লক্ষ্মী। এইসব গেঞ্জি কই পান? আমাকে ওখান থেকে এনে দিতে পারেন না 2-1টা? খুব মানে কালারটা সেই মজবুত, যদি যা পরেন তাই ভাল লাগে বুঝি, কিন্তু আজকে একটু বেশি ভাল লাগতেছে। ভয়ঙ্কর ডেঞ্জার আছে এখানে। বাসা নিয়ে আসে, বাড়িতে বলে যে পড়ি স্যারের কাছে, আর আমারে বলে বাড়ি। আর এই বাসায় যে কি হয়, একটা সিসি ক্যামেরা না হইলে তো বোঝা যাবে না। এখন ক্যামেরার মধ্যেও সিসি কিছু আছে কিনা তাও বোঝা যাবে না। না, ক্যামেরার নাম কি বলেন? সিরিয়াস হন। আজকে পরীক্ষা কেন দিতে দেয় নাই বুঝছেন? আজকে সুন্দর লাগতেছে বেশি, এই কারণে। এরপর এইসব নিয়ে আসলে আমার জন্য 2-1টা নিয়ে আসবেন, দেখবেন পরীক্ষা দিতে দিব। সাথে সাথে ফোন দিবেন, স্যার এরা কি করে। তাহলে 7 শেষ। 8 থেকে প্রশ্ন হবে। এই যে থ্যাংক ইউ স্মার্ট, কোন আইন থেকে হবে, তাই না? দেখেন, এই 23 সালেও অগ্রকরার মামলার ক্ষেত্রে বা প্রিএমশনের মামলার ক্ষেত্রে তামাদি আইনের 8 ধারাটি প্রযোজ্য নয় আসছে, তাই না? তার মানে এখান থেকে প্রশ্ন হচ্ছে। আবার নাবালক কত বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে, এটা এখান থেকে প্রশ্ন হয়েছে। তাহলে নাবালক কখন মামলা দায়ের করতে পারবে? সাবালকত্ব অর্জনের পর বা নাবালকত্বের অবসানের পর। এই দেয়ালটা অ্যাভয়েড করা যায় না, আপনাদের না দেখলে তো ভালো লাগে না আসলে। আর ঘুরে যে আপনি এদের পিছনে ছাড়েন না কেন, মানে ঘটনা কি? আবার একটু
হেল্প করেন, খুবই ভালো, কিন্তু মনের দিক থেকে পড়ায় না। খুব কলিজাতে দাগ লেগেছে, হাজার হাজার। রিল্যাক্স। তাহলে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকারণের আট থেকে প্রশ্ন না হইলে তো একটা মানসম্মত প্রশ্ন হয় না, এখান থেকে একটা প্রশ্ন হইতে হয়। তাহলে সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত ধারায় করবেন? 8 ধারাতে করবেন। সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত বছরের মধ্যে করবেন? 12 বছরের মধ্যে করবেন। সম্পত্তি পুনরুদ্ধারের মামলার কোর্ট ফি কি? অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি। সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কার বিরুদ্ধে করা যায়? সবার বিরুদ্ধে করা যায়, সরকারের বিরুদ্ধেও করা যায়। আচ্ছা, তাহলে সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত বছর পর করা যাবে না? আচ্ছা, তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত ধারায় করবেন? দেখছেন ঘটনাটা কি? শুধু স্থাবর সম্পত্তির সাথে সুনির্দিষ্ট শব্দটা লাগাইছি আর নাই, আপনি 8ই তো হওয়া উচিত ছিল। বলছিলাম 8 ধারাটা শুধু সুনির্দিষ্ট শব্দটা শুধু 8 না, প্রত্যেকটা ধারার মধ্যেই আছে। আপনি শুধু সুনির্দিষ্ট দেখে ঘাবড়ায় যাচ্ছেন কেন? একটু আগে বললাম স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার 8 বললেন, এখন বললাম সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার নাই হয়ে গেছে। এগুলো আর ভাঙতে পারবো না, এগুলো অনেকবার ভাঙছি, এ জীবন শেষ ভাঙতে ভাঙতে। ওকে, লাইভটি শেয়ার করে দেন। ড্যামরা থেকে দেখছেন, লিয়া লাইভটি শেয়ার করে দেন। কে কোথা থেকে দেখছেন জানাবেন, ভালো লাগে আপনাদের কমেন্টগুলো। যদিও ব্যস্ততার জন্য উত্তর দিতে পারি না, তো অনেক ভালো লাগে যে বাংলাদেশের এত দূর দূর থেকে। শেখ সাহেব, আপনার ফ্যান আমি, আপনার হেয়ার স্টাইল অনেক সুন্দর। আলম ভাই টাঙ্গাইল থেকে দেখছেন, ভালোবাসা নেবেন, লাইভটি শেয়ার করে দিবেন। রোদেলা অনেক অনেক ধন্যবাদ, অনুপ্রাণিত হই। মুন্নি ওয়ালাইকুম আসসালাম, নওগাঁ থেকে দেখছেন। সুমাইয়া লাইভটি শেয়ার করে দিবেন। জহিরুল ইসলাম ভাই লাভ ইউ, ভালোবাসা নেবেন, দোয়া আপনার জন্য অনেক। সবুজ ভালোবাসা নেবেন, পাস করে যাবেন মনে হয়। ফখরুল ইসলাম ভাই, টিপু ভাই ভালোবাসা নেবেন, আমি আপনাকে মেসেঞ্জারে নক করছি, একটু দেখেন। নিপা আক্তার ওয়ালাইকুম আসসালাম। না না, এদেরকে এইগুলো বলা যাবে না, চাকরি থাকবে না বললে। এটা মনে মনে আবার কথা বলে দুইজন। তাহলে 8 ধারা থেকে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কত বছরের মধ্যে করবেন? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলার কোর্ট ফি কি? সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা কার বিরুদ্ধে করা যায়? সরকারের বিরুদ্ধেও করা যায়, সবার বিরুদ্ধে করা যায়। এখন দেখেন আরো ভয়ঙ্কর হয়ে প্রশ্নটা হয়েছে, খাস দখল পুনরুদ্ধারের মামলা কত ধারায় করবেন? 8 ধারায় করবেন। তারপর হচ্ছে খাস দখল উচ্ছেদের মামলা কত ধারায় করবেন? 8 ধারায় করবেন। খাস দখল উচ্ছেদের মামলার কোর্ট ফি কি হবে? খাস দখল উচ্ছেদের মামলার তামাদিকাল কত বছর? রিল্যাক্স। তাহলে স্থাবর সম্পত্তির সত্ত্ব দখলের মামলা কত ধারায় করবেন? 8 ধারায়। অর্থাৎ স্থাবর সম্পত্তির সাথে যখন সত্ত্ব যুক্ত হয়ে যায়, এরপর দখল বেদখল দখলচ্যুত যা কিছুই থাকুক না কেন 8 ধারায় রূপান্তরিত হয়। তাহলে 8 ধারার আরেকটা প্রশ্ন আসে এখানে, দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন কত ধারায় আছে? 8 ধারাতে আছে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারাতে আছে দখলের অধিকারী ব্যক্তি দখলে থাকবেন। তাহলে দখলের অধিকারী ব্যক্তি দখলে না থাকলে কত ধারায় মামলা? 8 ধারায় মামলা। এইটাই আসবে, এইটাই আসছে, হয়তো 23-এ এসে গেছে কোথাও, দেখে নিয়েন। দখলের অধিকারী ব্যক্তি বা 17-তে আসছে। ওকে রে, একদম জবাই। এগুলো বললেও ভাইলেশন খাই, ফাও ফাও, মানে আমার ক্ষতি করতেছেন। তাহলে দখলের অধিকারী ব্যক্তি দখলে না থাকলে কত ধারায় মামলা করবেন? 8 ধারায় মামলা করবেন। আর দখলচ্যুত হইলে 9 হবে। ওকে, ডিসপোজেসড
আচ্ছা, আমার মনে হয় তাহলে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 থেকে একটা প্রশ্ন হয়ে যেতে পারে। আবার অনুচ্ছেদ 8 থেকে দেখবেন বার কাউন্সিলের প্রতিবারই একটা করে প্রশ্ন হইতেছে। বার কাউন্সিলের অনুচ্ছেদ 8 থেকে, সেটা কি আছে বলেন? অনুচ্ছেদ 8-এ নির্বাচন নিয়ে একটা প্রশ্ন আছে এবং পয়লা মে 31শে মে না পয়লা মে, 31শে মের মধ্যে, 31শে মের মধ্যে কি করতে হবে? নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। তাহলে কত বছর পর পর বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়? 3 বছর পর পর। উর্মি পটুয়াখালী থেকে দেখছেন, অনেক ধন্যবাদ। লাইভটি শেয়ার করে দিবেন। হাবিব ভাই মিস করি, ভালোবাসা নিয়েন, অভিশাপ মুক্ত থাকেন। অনেক মিস করি, জানি না কি করবেন, কিন্তু মুখ দেখায়েন, যাই করেন, মইরা গেলেও জানায় মইরেন। রাজু ওয়ালাইকুম আসসালাম। আমার বইটা স্টক আউট হয়ে গেছে বন্নি, এই 1 পিস বই আছে, সেটাও যে কখন আউট হয়ে যায়, কে কখন নিয়ে যায়, বাক্সবন্দি করে রাখছি। ঝালকাঠি থেকে। ইয়াসমিন, ঝালকাঠি কোন থানা আপনার? পলাশ শেরপুর থেকে দেখছেন, ভালোবাসা দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন। কিছু করার নাই, আমি ওদের ভক্ত, আপনারা আমার ভক্ত, নাইলে তো আসতেন না। থ্যাংক ইউ। তাহলে দেখেন 8 ধারা থেকে প্রশ্ন কিন্তু হবে। তামাদি আইনের 8, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8, এবং এখান থেকে এর বাইরে প্রশ্ন হওয়ার নাই, যে কয়টা আমি করছি, তাই না? আচ্ছা, তাহলে আরও 8 তো আছে। দেখেন সাক্ষ্য আইনের 8 ধারা থেকে প্রশ্ন হয়েছে, আবার রিপিট হইতে পারে। তাহলে উদ্দেশ্য, কারণ, পরিণাম কত ধারায় প্রাসঙ্গিক হয়? তাহলে এবার দেখেন 22 সালে প্রশ্ন আসছে মোটিভ কত ধারায় প্রাসঙ্গিক হয়? 8 ধারায়। 15তম জুডিশিয়ারিতে আসছে মোটিভ কত ধারায় প্রাসঙ্গিক হয়? 8 ধারায়। তাহলে সাক্ষ্য আইনের 8 ধারা, তামাদি আইনের 8 ধারা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ধারা কিন্তু খুবই গুরুত্ব। বাবা আরও তো 8 আছে, তাহলে এই 8টা কোথায় আছে? আর পেনাল কোডের 8-এ কি আছে বাবা? লিঙ্গ আছে না? তাহলে দণ্ডবিধির লিঙ্গটা কোথায় আছে? 8-এ। আমি একটা প্রশ্ন করছি, দণ্ডবিধির দণ্ড কোথায় আছে? একজনে লিখছে স্যার বড় দুষ্ট, ও প্রশ্নটাই বোঝে নাই। 53 ধারাতে আছে। আর দণ্ডবিধির লিঙ্গ আছে কত ধারাতে? 8 ধারাতে। বিব্রত করতে পারে প্রশ্ন করে পরীক্ষার হলে, আপনি নিজেই যেন অমনোযোগী হয়ে যান। অনেক ধন্যবাদ হাবিব ভাই, ভালোবাসা নেন, আর এবার পাস করে যান। আমাকে একটু মুক্তি দেন, দায় মুক্তি দেন, আমার অনেক দায় তৈরি হয়েছে আপনাদের উপরে। ঝালকাঠি সদর, ঝালকাঠি সদরে আমি একজনের ফ্যান, ওর নাম হচ্ছে অ্যাডভোকেট জেরিন মনে হয়। রিল্যাক্স। তাহলে 8 ধারা তো আমার মনে হয় যে ফৌজদারি কার্যবিধির 8 লাগবে না। ওকে, তাহলে 8 কি আর আছে কোথাও? নাই, শেষ হয়ে গেছে। 9 ধারা থেকে প্রশ্ন হবে। তাহলে জিজ্ঞেস করেন কোন আইনের? সুনির্দিষ্ট প্রতিকার আইনের। হ্যাঁ, 9 ধারা থেকে প্রশ্ন হবে। দখল, বেদখল, দখলচ্যুত, দখল পুনরুদ্ধার, দখল উচ্ছেদ, স্থাবর সম্পত্তির দখল, বেদখল, দখলচ্যুত, দখল পুনরুদ্ধার, দখল উচ্ছেদ, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল, বেদখল, দখল পুনরুদ্ধার, দখল উচ্ছেদ। এর সাথে যদি খাস যুক্ত হয়ে যায় 8 হয়, আর খাস না থাকলে 9। এর সাথে যদি সত্য যুক্ত হয় 8 হয়, সত্য না থাকলে 9। রিল্যাক্স। তাহলে আমি একদম আমার খাস লোক জুয়েলকে জিজ্ঞেস করতে চাই। জুয়েল, প্রথম প্রশ্ন আপনার কাছে, স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কত ধারায় করবেন? হ্যাঁ, দেখছেন সিলি ভাবে নিয়ে নিছে। তাহলে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 9, আর স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার 8।
রিল্যাক্স। তাহলে আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার কত ধারায় করবেন? 9 ধারাতে। কয় মাসের মধ্যে করবেন? 6 মাসের মধ্যে। এখানে দেখেন লিডিং কোশ্চেন থাকতে পারে, দিন চাইলে 180 দিন দিবেন, মাস চাইলে 6 মাস দিবেন, সাংঘর্ষিক যদি হয়। লিডিং কোশ্চেন হয়ে গেছে কিন্তু এর আগে, আমি বুঝাইতে পারছি কথা? আচ্ছা, তাহলে 9 ধারার মামলা কার বিরুদ্ধে করা যায় না? সরকারের বিরুদ্ধে করা যায় না, এটাও প্রশ্ন। 9 ধারার মামলার কি নাই? আপিল নাই। কি করতে হবে? ডিক্রির বিরুদ্ধে কি? 9 ধারার মামলার আদেশের বিরুদ্ধে কি করতে হবে? কি করতে হবে? 9 ধারার মামলার আদেশের বিরুদ্ধে জেলা জজের নিকট রিভিশন, আর 9 ধারার মামলার ডিক্রির বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন। গালে হাত দিতে হয় না। গালে হাত দিলে যদি কেউ থাকে সে তো মরবেই, নিজেরও মরণ আছে। এই এরকম আমিও একদিন হঠাৎ করে আইসা ক্লাসের মধ্যে সবাইকেই দেখি কিন্তু কাউরে দেখি না। রেগুলার আসেন, কাজে লাগবে। রিল্যাক্স। আবার জুয়েল, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল সত্ত্ব পুনরুদ্ধারের মামলা কত ধারায় করবেন? কেন 8 ধারায় করবেন? সত্য আছে, দখল বেদখলের সাথে সত্য যদি থেকে যায় তাহলে 8 ধারায় করবেন। তাহলে তো বুঝেই গেলেন, তাহলে 9 ধারার মামলা কার বিরুদ্ধে করা যায় না এটা কয়েকবার কিন্তু আসছে, তাই না? আচ্ছা, তাহলে সরকারের বিরুদ্ধে, সরকার বেদখল করলে সরকারের বিরুদ্ধে কত ধারায় মামলা করবেন? 8 ধারায় মামলা করবেন। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সরকার কর্তৃক বেদখল দখলচ্যুত হইলে 8 ধারায় মামলা করতে হবে, 9 ধারায় মামলা করা যাবে না। রিল্যাক্স। তাহলে 9 তো আমার কাছে লাগে যে ওই যে এটা বাবা ওই সাক্ষ্য আইনের 9 কয়েকবার পরীক্ষায় প্রশ্ন হয়েছে। টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা শনাক্তিকরণ মহড়া, শনাক্তিকরণ চিহ্ন, তারপর কি আছে মোহরাক্ষী। ওরে বা, কেন এরকম? তাইলে সারা রাত ঘুম পারে নাই, কান দিয়ে কাটাইছে। আমি আপনার কথা রাত 4টার সময় চিন্তা করতেছি যে কি কান্দাটা কান্দে। হ্যাঁ, স্ট্যাটাস দিছি, ভুলো না আমায়। আমার আইডি তো অনেকগুলো, আরে আল্লাহ। এরা না না হালে আসছে, হালতে ফিরতেছে। ধন্যবাদ। এক রাতে পরে যদি এই হালত হয়, ইনশাল্লাহ আরো 12 দিন বাকি আছে না, নার্ভাস হওয়ার কিচ্ছু নাই। কিন্তু এই 12 দিনের আগে, ওই পরীক্ষার আগের দিনের চিন্তা করে অনেকে নাই হয়ে গেছে। হ্যাঁ, খালি কয় স্যার ওই টেনশনই তো পড়তে পারি না। পরীক্ষা কবে? ও এখন ওই ঘন্টার হিসাব নাই ওর কাছে, সেকেন্ডের হিসাব নাই, দিনের হিসাব নাই। ও বলে স্যার ওই টেনশনেই পড়তে পারি না। আরে কালকে যে প্রশ্নটা দিছি ওইটা করলেই তো 80% ফেল করবে, বার কাউন্সিলে করবে না? আজকে যেটা দিছি ওইটা করলে তো 90% করবে। তা পরীক্ষায় কি এত জটিল প্রশ্ন করা লাগবে আপনাদের ফেল করাইতে? আপনারা কেন ভাবতেছেন এত জটিল হবে প্রশ্ন, আধ্যাত্মিক প্রশ্ন হবে? ওই কিছু কিছু স্যাররা দেখি পেঁচাইতে মানে, হ্যাঁ, গাছের আগায় প্রশ্ন তোলে। এত তো প্রশ্ন, সরকারি প্রশ্ন তো গাছের আগায় ওঠে না। তাহলে এখানে এই টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের আর একটা ভালো বাংলা আছে, অপরাধী শনাক্তিকরণ। তার মানে তার আসামি শনাক্তিকরণ, এইটা কিন্তু বলতে হবে। অপরাধী শনাক্তিকরণ, আসামি শনাক্তিকরণ, এইটা থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। আমরা সবাই ওই শনাক্তিকরণ মহড়া টহরা এগুলা, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, টিআইপির ফুল মিনিং কি, এই ধরনের প্রশ্ন হয়েছে। তাহলে 9 ধারায় আরো কিছু আছে। একটা 9 ধারার টাইটেলটা কি? সুন্দর করে বলেন।
কোনো ঘটনা ব্যাখ্যার জন্য প্রয়োজনীয় ঘটনা যখন প্রাসঙ্গিক হয়, এই টাইটেল দিয়ে প্রশ্ন হয়েছে। বলেন কি? কোনো ঘটনা ব্যাখ্যার জন্য ভাইজান আপনি চলে যান, আমি একটু গল্প বেশিই করি, কারণ পরীক্ষার আগে তো মাথা আমরা আগেই পড়ে ফেলছি অনেক কিছু। সময় নষ্ট করেন না আপনি, আমার সামনে অনেক মানুষ, আপনি চলে যান। এমনি দেই, আপনি বললেন কাইটাই দিতে পারি এটা। বলে আপনি এত গল্প করেন কেন? টাকা নিয়ে তো গল্প করার জন্য একটু। বোকা, ওর রেজাল্টের খবর নেন পরীক্ষার পর। ওয়ালাইকুম আসসালাম। রুমি লাইভটি শেয়ার করে দিবেন। এই লিখছে স্যার খালি ব্যাড কমেন্টসগুলোই পড়ে, ভালো কমেন্টস পড়ে না। না না, নেট প্রবলেম হচ্ছে। অনেক ধন্যবাদ নীলা। দেখেন এইটা কিন্তু বলে নাই যে স্যার ব্যাড কমেন্টস পড়ে। তাহলে 9 ধারা থেকে আবার ফৌজদারি কার্যবিধির 9 মাথায় আসে না? কি আছে বলেন? দায়রা আদালত আছে, 3 প্রকারের দায়রা আদালত আছে। তাহলে ফৌজদারি কার্যবিধির 9 থেকেও কি একটা প্রশ্ন হইতে পারে, তাই না? তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9, সাক্ষ্য আইনের 9, ফৌজদারির 9, দেওয়ানি কার্যবিধির 9 দিয়ে গতবারও প্রশ্ন হয়েছে, এবারও হবে। তামাদির 9 দিয়ে প্রশ্ন হয়েছে, সময়ের অবিরাম চলন, অবিরাম গণনা, তাই না? সেখান থেকে প্রশ্ন হয়েছে, এবারও হবে। দেওয়ানি কার্যবিধির দেওয়ানি মামলার আমল আছে, দেওয়ানি প্রকৃতির মামলা আছে, নেচার অফ সুট আছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বাড়িত না হলে সকল মামলায় দেওয়ানি প্রকৃতির মামলা, এগুলো বলা আছে, তাই না? তাহলে দেওয়ানি প্রকৃতির মামলা কত ধারায় আছে, এটাই একটা অনেক বড় প্রশ্ন। তাহলে সকল মামলায় দেওয়ানি মামলা কত ধারায় আছে? 9 ধারাতে আছে। দেওয়ানি মামলার আমল আছে কত ধারাতে? আমি গতবার পরীক্ষার আগের দিন একটা লাইভ করছিলাম, আধা ঘন্টা বা 1 ঘন্টার। ওইখানে আমি প্রথম 3 মিনিটের মধ্যে 7টা প্রশ্ন বলছি, তার মধ্যে এটা ছিল দেওয়ানি মামলার আমল কত ধারাতে আছে। এখন এইটা একটা আধ্যাত্মিক ব্যাপার, এটা আমি কিভাবে কি পাচ্ছি বা কিভাবে পাই, এর জন্য আমাকে স্টাডি করতে হচ্ছে না। তো এটা আমি কখন কি বলতেছি একটু নিয়ে নেবেন। পরীক্ষার আগে তো ভাবনা থাকে, হাল থাকে, একটু নিয়ে নেবেন। গল্প একটু বেশিই করব, অল্প অল্প 2-1টা টেকনিক নেবেন। আপনার তো এখন আর পড়ার কিছু নাই। আমি বিশ্বাস করি না যে আমার এই পড়া দিয়ে 3-4 দিনে আপনি পাস করে যাবেন। ওই টিচার আমি না। আমরা ভর্তিই বন্ধ করে দিছি। পরের বার ডিসেম্বরে পরীক্ষা, ভালো টাকা দিবেন, ভর্তি নিব। 1-1.5 হাজার টাকায় পড়ে নিজের ইজ্জত নষ্ট করে লাভ নাই। ভালো বলছি না? হ্যাঁ ঠিক আছে। তাহলে 9 ধারায় দেখেন, আরেকটু যাই আমরা, কোথায় যেতে পারি? 9 ধারায় তামাদি 9 তো গেছি ইনশাল্লাহ, সাক্ষ্য আইনের 9 গেছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 গেছে, দেওয়ানি কার্যবিধির 9 গেছে, ফৌজদারি কার্যবিধির 9 গেছে, দণ্ডবিধির 9। দণ্ডবিধির 9 আছে কি বাবা? নাম্বার আছে, বচন আছে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার আছে। ওরকম না, 1 বচন বহুবচন আছে। পিতাম কিন্তু 1 বচন বহু বচন আছে। তাহলে নাম্বার আছে কততে দণ্ডবিধির? এবার নিজের একটা মুক্তিযোদ্ধা লাগে। ঠিক আছে বাবা, 5 তারিখের পরেরটা বোঝে না, ছোট তো, নতুন। আচ্ছা তাহলে দেখেন 10 ধারা থেকে প্রশ্ন হবে কোন আইনের, তাই না? তাহলে 10 ধারা থেকে আমি যদি একদম ব্যর্থ না হই, আমার কাছে মনে হয় যে 10 ধারা সাক্ষ্য আইনের 10টা গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইনের 10 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আবার দেখেন 10 ধারা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে ফৌজদারি কার্যবিধিতে, ভুল যদি না বলি, মাঝে মাঝে হেল্প করতে হবে কিন্তু। কি আছে বলেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে। তারপরে আছে 10 ধারাতে, তাহলে তামাদি আইনের 10-এ কি আছে আব্বু আম্মু? ওসি বা ট্রাস্টি বা তাদের প্রতিনিধিদের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়, তাই না? ওসি বা তার ট্রাস্টিদের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়। তাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 ধারাতে আছে মুভেবল প্রপার্টির দখলচ্যুত দখল পুনরুদ্ধার, তাই না?
অস্থাবর সম্পত্তির দখলচ্যুত দখল পুনরুদ্ধারের মামলা 3 বছরের মধ্যে দায়ের করতে হবে মূল্যানুপাতিক কোর্ট ফি দিয়ে। রিকভারিং অফ পজিশন ডিসপোজেসড অফ মুভেবল প্রপার্টি 10। তাহলে তামাদি আইনের 10 গেল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 10 গেল, সাক্ষ্য আইনের 10-এর যৌথ দায় আছে, সাক্ষ্য আইনে আছে কমন ডিজাইন আছে 10-এ, তারপর হচ্ছে অভিন্ন অভিপ্রায় আছে, ভিন্ন ভিন্ন কাজ করে সবাই সমানভাবে দোষী সাব্যস্ত হবে সাক্ষ্য আইনের 10 ধারাতে, এবং যৌথ দায়ের কথা বলা আছে, কমন ডিজাইনের কথা বলা আছে সাক্ষ্য আইনের 10 ধারাতে, পরোক্ষ প্রাসঙ্গিক বিষয় বলা আছে সাক্ষ্য আইনের 10 ধারাতে, বা নন রেজগেস্টির কথা বলা আছে সাক্ষ্য আইনের 10 ধারাতে, দূরবর্তী ঘটনাকে প্রাসঙ্গিক করা যায় সাক্ষ্য আইনের 10 ধারাতে। তাইলে এরকম একটা উদাহরণ দেখছি আমরা সাক্ষ্য আইনের 10 ধারাতে, বিদেশে বসে হুকুম দিচ্ছে যাও তোমরা মারো, বাংলাদেশে বসে আমরা মারতেছি, বিদেশে বসে হুকুম দিছে, অর্থ করে দিতেছে, যা লাগে আমি দিব, আমরা কি করতেছি? মারতেছি। তাহলে আমরা তো ধরা খাইয়া গেছি, সবাই আমরা কি করছি? ধরা খাইয়া গেছি। এখন আমরা ধরা খাইছি, এইটা একটা ঘটনা। আর যে হুকুমদাতাদের বিদেশে বৈশা টাকা পরি অর্থ করে দিচ্ছে, এইটা আর একটা দূরবর্তী ঘটনা, তাই না? তাহলে এই দূরবর্তী ঘটনাকে পরোক্ষ প্রাসঙ্গিক বিষয় হিসাবে নাম দিয়ে মামলায় প্রাসঙ্গিক করা যাবে 10 ধারাতে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে বিদেশে বসে বলবো যাও চালিয়ে যাও, আমি আসছি তো। কত ধারা এটা? মাথার মধ্যে যে কত চুলকায়, কত ঘটনা যে কত দিকে নিয়ে যাইতে ইচ্ছা করে, ওগুলো করা যাবে না, ইরিলিভেন্ট। দণ্ডবিধির 10 ধারায় কি আছে? এটা না পারলে চলে যান। নরনারী আছে, এইটা কয়েকবার আসছে। নরর বয়স কত? নরের বয়স কত? নর যে কোনো বয়সের নরকে পুরুষ বলে, যে কোনো বয়সের নারীকে নারী বলে। তাহলে এইরকম একটা প্রশ্ন করছি যে নারীর বয়স কত? যে কোনো বয়স। স্ত্রী লোকের বয়স কত বলেন? যে কোনো বয়সের নারীকে স্ত্রী লোক বলে। যাই হোক, আরো একটা 10 আছে বাবা, বার কাউন্সিলের 10 কার্যাবলী, খুবই গুরুত্বপূর্ণ। বার কাউন্সিলের 10-এ কি আছে বলেন? বার কাউন্সিলের কার্যাবলী 11টা আছে, তাই না? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন। তাহলে বার কাউন্সিলের প্রথম কাজ কি? পরীক্ষা নেওয়া, তাই না? তালিকাভুক্ত করা, তালিকা থেকে বাদ দেওয়া। দ্বিতীয় কাজ হইল কি বলেন? সনদ প্রদান করা। তৃতীয় কাজ? তাহলে আইন শিক্ষার মান উন্নয়ন করা বার কাউন্সিলের কাজ। তাহলে আইনজীবীদের সহায়তা করা কি বার কাউন্সিলের কাজ? আইনি সহায়তা করা কি বার কাউন্সিলের কাজ? তাহলে এই 10-এর 11টা কিন্তু মাথায় যান নাই, সে কিন্তু অ্যাডভোকেটশিপ পরীক্ষায় পাশ করবে না। বার কাউন্সিলের এই 10টার 11টা যার মাথার মধ্যে নাই, সে কিন্তু বার কাউন্সিল। এটা কিন্তু ফতোয়া দিয়ে দিলাম একটা, দেখেন মিলাই নিয়েন আমার কথা। যারা অ্যাডভোকেট তারা সবাই জানে এগুলা, আমার কথা বুঝতে পারছেন? এটা ফতোয়া দিলাম। হাবিব ভাই, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি শুধু আপনাকে না অনেককেই ভালোবাসি, এটা একটা অবশ্য আমার ব্যারাম। এখান থেকে বের হয়ে আসতে চাই যে এত লোককে আমি কেন ভালোবাসি, আমি কেন একজনকে ভালোবাসতে পারি না। তাই লিখছে এখানে। আহারে, আবার এরা বোঝে না, জোকিং না এটা, এটা 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 সত্যি সিরিয়াস, এটা রিল্যাক্স। দেখেন 10 থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে, 10 থেকে প্রশ্ন হচ্ছে। সেটা বার কাউন্সিলের দর্শক, সেটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের দর্শক, জ্বালাইতেছে ওরা, সে তামাদি আইনের দর্শক, সাক্ষ্য আইনের দর্শক, প্রশ্ন কিন্তু হচ্ছে। 11 থেকেও প্রশ্ন হবে। 11 থেকে কি হবে বলেন? প্রশ্ন হবে। এলইভি আছে সাক্ষ্য আইনের, সাক্ষ্য আইনের এলইভি। হ্যাঁ, তাহলে এলইভি বা অন্যত্র বা অন্য কোথাও থাকার অজুহাত বলেন।
আপা ধন্যবাদ। আমাদের নাসিমা পারবিন আপা, আমাদের জুয়েল জার ভক্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপা লিখছে স্যারের মন অনেক বড়। বাকিটা লেখেন আপা, বাকিটা জুয়েলকে বলে দিচ্ছি। তাহলে দেখেন এলইবি অন্যত্র অন্য কোথাও দিয়ে প্রশ্ন কি হয়েছে না? হয়েছে না? এইটার টাইটেলটা কি? 11 ধারার টাইটেলটা বলেন তো। এরকম না, আসামি এমন দূরত্বে অবস্থান করছিলেন উক্ত দূরত্ব অতিক্রম করে উক্ত ঘটনাটি তার দ্বারা ঘটানো সম্ভব নয়। তাহলে এলইবি কোন প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য? দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলার ক্ষেত্রে এলইবি প্রযোজ্য। একটা দারোয়ান দিয়ে প্রশ্ন হয়েছে যে দারোয়ান, একটা বাসার দারোয়ান শুক্র শনিবার বন্ধ নিয়ে মেয়ের বিয়েতে বাড়ি গেছে, ওই শুক্র শনিবার চুরি হয়েছে এবং ওই দারোয়ানকে অন্তর্ভুক্ত করা হলে আপনি কি দারোয়ানকে প্রতিকার দিতে পারবেন? তা আপনি দেখাবেন যে সে অন্যত্র থাকার অজুহাত দেখাবো। তার মানে আসামি ওই ঘটনাটি ঘটার সময় এখানে ছিলেন না। যেহেতু তিনি এখানে ছিলেন না, তার দ্বারা ক্রাইম সিনে যেহেতু ছিলেন না, তার দ্বারা ঘটনাটি কোনোভাবেই ঘটানো সম্ভব না বলে আমি নির্দোষ দাবি করতে পারি নিজেকে দারোয়ান হয়ে, তাই না? এটার নাম হচ্ছে এলইবি। তাহলে এলইবি প্রমাণের দায় কার? আসামির, যিনি প্রমাণ করতে চায় তার। বাবা এখানে আসামি বললে হবে না, যেহেতু দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকার মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 103 ধারাতে আছে এলইবি প্রমাণের দায়। যদিও এটা আমার রিলিভেন্ট না, অর্পণ বা হস্তান্তর আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারাতে। এই ভিডিওটা কিন্তু শুনবেন বাসায় যেয়ে, যখন পড়তে ভালো না লাগবে তাই আবার ধাপায় পড়েন না। খাগড়াছড়ি থেকে দেখছেন, মাশাআল্লাহ। আমার খাগড়াছড়িতেও লোকজন আছে, বান্দরবনের একটা দুইটা লোক পাইলাম না। বান্ধবী সারা রাতটা আমার শেষ করে দিচ্ছেন আপনি। কানতে কানতে শেষ। ভালো হয়েছে না? কান্না ভালো না জীবনে বলেন? আপনার ডাক্তারি বিদ্যা জানতে চাই না আপনার কাছ থেকে, আসছে একটা হাতুড়ে। তাহলে 12 ধারা থেকে প্রশ্ন হবে কোন আইনের? তাহলে এই 11 কিন্তু শেষ হয় নাই। 11 কিন্তু বার কাউন্সিলের, 11 কিন্তু কমিটি টমিটি আছে, এখান থেকে শিওর একটা প্রশ্ন হবে। বার কাউন্সিলের কমিটি টমিটি নেই বাবা, শুধু কমিটি হবে। এদের নৌকা টৌকা কাঠ ঠাট ব্যাপার স্যাপার। তাহলে সর্বোচ্চ কয়জন নিয়ে কমিটি হবে? একটা আছে 9 জনের কমিটি আছে, একটা আইন শিক্ষা কমিটি আছে, তাই না? আর মোট কমিটি কয়টা? 4টা। তার মধ্যে স্থায়ী কমিটি কয়টা? 3টা। অস্থায়ী কমিটি কয়টা? অস্থায়ী কমিটি কোনটা? নিবন্ধন কমিটি বা এনরোলমেন্ট কমিটি। আচ্ছা, তাহলে এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবে, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন হবে। তাহলে আমার মনে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 11 ধারা থেকে প্রশ্ন না হইলেও হইতে পারে। এটা কি খাবার জিনিস বাবা জুয়েল? এটা খাওয়া যাবে? ভালো ঘ্রাণ। এটা কি আপনারে দেখাবো না, বাসায় যে খুলতে বলছেন না? কে বাতাসা খাওয়াইছে আজকে? কার পায়ের তলা থেকে নিয়ে আসছেন আল্লাহ জানে। কি যেন খাওয়াইছে বাতাসের সাথে। তাহলে 12 ধারা থেকে নিশ্চিত থাকেন প্রশ্ন হবে, কিন্তু সব আইনেরই 12 থেকে প্রশ্ন হওয়া উচিত। তামাদি আইনের 12 থেকে প্রতি বছর প্রশ্ন হচ্ছে। আইনগত কার্যক্রমের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ, সময় গণনার নিয়ম, সময় গণনা
তামাদির মেয়াদ গণনা আরম্ভ, আইনানুগ কার্যধারা, আইনানুগ কার্যক্রমের ব্যয়িত সময় বাদ, রায় ডিক্রির নকল তুলতে ব্যয়িত সময় বাদ, মামলার দণ্ডাদেশ তুলতে যে কয়দিন লাগে প্রথম দিনটি বাদ, যেদিন রায় ঘোষণা করা হয় সেই দিনটি বাদ, রোয়েদাদ তুলতে যে কয়দিন লাগে সেই দিনটি বাদ, 4টি ক্ষেত্রে বাদ। বলেন এইখান থেকে একটা প্রশ্ন আসবে না? আসবে। তাহলে 12 ধারা আমি দেখি যে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনেরও আসবে। আসতেছে না? মাথা জায়গায় লাভ নাই, আসতেছে কিনা, সার্ভে আছে কিনা আপনাদের কাছে? আচ্ছা, আমি বললাম না যে এখানে আমার কাছে কিন্তু অনেক ধরনের সার্ভে আছে, আজকে কিন্তু আমার ব্যক্তিগত নলেজ থেকে বলতেছি যেখান থেকে প্রশ্ন হচ্ছে কিনা। তাহলে 12 তামাদি আইন থেকে হচ্ছে, নিশ্চিত প্রশ্ন পাচ্ছেন। সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে কি পাচ্ছেন? নিশ্চিত প্রশ্ন পাচ্ছেন, তাই না? তাহলে 12 কি আমি 12 দেখতে পাই? দণ্ডবিধি থেকে 12 আছে বাবা। দণ্ডবিধির 12তে কি আছে আব্বু একটু বলেন না আমাকে? জনগণ আছে, জনগণ লাগবে না। তাহলে ফৌজদারি কার্যবিধির 12তে আছে বাবা, হ্যাঁ, বিশেষ ম্যাজিস্ট্রেট দিয়ে প্রশ্ন হয়েছে, অনেকবার প্রশ্ন হয়েছে বিশেষ ম্যাজিস্ট্রেট দিয়ে। এই না, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 12 মনে হয়, 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আচ্ছা, বিশেষ ম্যাজিস্ট্রেট দিয়ে প্রশ্ন হয়, 7 বছরের কারাদণ্ড দিতে পারে, 7 বছর পর্যন্ত, এবং এর আপিল দায়রা জজের নিকট। লেখা নিতে বা মনে রাখতে হবে এগুলা। যাই হোক, আমার এই 12 দরকার নাই। তাহলে 12 কি? আমি তো 12 খুঁজে পাচ্ছি না। তামাদি আইনের 12 কি বলছি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 12 বলছি। সাক্ষ্যের 12 বলি নাই? তাহলে সাক্ষ্যের 12তে আছে কি সেটাই তো জানি না আমি। ক্ষতি পূরণ বা ক্ষতি সাধনের মামলা 15তম জুডিশিয়ারিতে প্রশ্ন হয়েছে সাক্ষ্য আইনের 12 থেকে, যে স্যুট ফর ড্যামেজ কত ধারায় সাক্ষ্য আইনের দায়ের করা যায়? বলেন। 12 ধারাতে। ক্ষতিপূরণের মামলা 12 ধারাতে আছে। আর ক্ষতিপূরণের বিষয়ে চরিত্র প্রাসঙ্গিক কত ধারাতে বলতে পারবেন? 55 ধারাতে। এবং এই 2টা ধারা থেকেই কিন্তু প্রশ্ন হয়েছে, প্রশ্ন হবে, প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে 13তে চলে যায়, আনলাকি 13। একটু স্মৃতি পুনরুজ্জীবিতকরণ করেন। তামাদির 13তে কি আছে? তামাদি স্থগিত, বিবাদীর বৈধ অপারগতা। বিবাদী যদি বাংলাদেশের বাইরে থাকে বা অপরাপর অঞ্চলে বসবাস করে, এর জন্য যে সময় ক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ যাবে। তাহলে যদিও এটি বিবাদীর বৈধ অপারগতা, কিন্তু এর সুবিধা পায় বাদী। তাহলে এইটাই আছে, 13 ধারা সুবিধা পায় কে? বাদীর। 13 ধারা কার বৈধ অপারগতা? বিবাদীর। এইগুলাই মাথায় রাখতে হবে। তারপর তামাদি স্থগিত কত ধারাতে আছে বলেন? তামাদি মৌকুব কত ধারাতে আছে? 5 ধারায়। তামাদির বাড়িত কত ধারাতে আছে? 3 ধারাতে। এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাবে। আবার তো 3-এর সাথে বিনের সম্পর্ক, বিনের সাথে শারমিনের সম্পর্ক, ছন্দের সম্পর্ক, ছন্দের, যে 3 বিন শারমিন। কি একটা কেলেঙ্কারিতে পড়ে গেছি শারমিন, ফোনগুলো এতবার ফোন দেয়। রিল্যাক্স। তাহলে 13 ধারা দেখেন, 13 ধারা অধিকার প্রথা কারবার আছে সাক্ষ্য আইনে, তাই না? ভুল বললে কিন্তু বলবেন, মাথায় কিন্তু নাই। ওকে, প্রথা অধিকার কারবার। তাহলে প্রথা অধিকার কত ধারায় প্রাসঙ্গিক হয়? 13 ধারায়। প্রথা অধিকার সম্পর্কে বিশেষজ্ঞের মতামত কত ধারায় প্রাসঙ্গিক হয়? এইটা এবার আসবে। প্রথা অধিকার সম্পর্কে বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হয় 48 ধারাতে। আর প্রথা অধিকার প্রাসঙ্গিক হয় 13 ধারাতে। বুঝাইতে কি পারি না? উপরে দিয়ে যায়। ঘুম পাচ্ছে, মরিচ আছে। আরো পরে মনে করেন যে লঞ্চের মধ্যে হঠাৎ করে যাইতে যাইতে সরে আটকা পড়ছেন, করেন, ফেলেই হবে।
কি লেখে ছেলে, লেখে কি কেন? ওরে কপাল, আপনার নাম ইমরান না? তাইলে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামের সাথে আপনার কাজের মিল আছে। বাবা বাবা, তাই তো বলি এত ভালো ছেলে কিভাবে হয় নামে। তাহলে 13 দেখেন, দণ্ডবিধিতে 13 দরকার নাই, ওকে বাতিল। ফৌজদারি কার্যবিধির 13 দরকার নাই। তারপর হচ্ছে দেওয়ানি কার্যবিধির 13 নাই। তাহলে আমরা রিল্যাক্স। এসআরের 13 আছে, তাই না? সুনির্দিষ্ট প্রতিকারের আংশিক অংশত অংশবিশেষ চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন। বলেন, আংশিক অংশত অংশবিশেষ চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন। বলেন, আংশিক অংশত অংশবিশেষ চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন। আমি কিন্তু সাজেশন করতেছি না, জাস্ট আপনাদেরকে একটু স্মৃতি পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছি। স্মৃতি পুনরুজ্জীবিত, রিফ্রেশিং মেমোরি। রিফ্রেশ। তাহলে আমরা 14 ধারা থেকে শিওর প্রশ্ন হবে, প্রতি বছর প্রশ্ন হয়, লেখেন 14। কোন আইনের বলবো? তামাদি আইনের। ভুল আদালতে বা এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করলে এর জন্য যে সময় ক্ষেপণ হবে বা সময় অতিবাহিত হবে তা তামাদি গণনা থেকে বাদ যাবে। তাহলে ভুল আদালতে বা এখতিয়ারবিহীন আদালতে মামলা দায়ের করার কারণে যে সময় ক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ যাবে। কত ধারায়? কত ধারায়? 14 ধারাতে বাদ যাবে। তাইলে এই ধারাটি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 14 ধারাটি কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 14 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, রিভিউ, রিফিউশন। মূল মামলা। এটা একটা সাংঘর্ষিক প্রশ্ন। 14 ধারাটি 3টি ক্ষেত্রে প্রযোজ্য হয়: মামলা, আপিল, দরখাস্ত। এখন প্রশ্ন হচ্ছে 14 ধারাটি কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? মূল মামলা, আপিল, রিভিউ, রেফারেন্স। রেফারেন্স। তামাদি আইনের কোন ধারা রেফারেন্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়। রিল্যাক্স। আমরা 4 ঘন্টা 5 ঘন্টার ম্যারাথন ক্লাস করাচ্ছি। আমরা মইরা যাওয়ার আগ পর্যন্ত, পরে আমরা গেরিলা যুদ্ধ অর্থাৎ বুক দিয়ে আমরা পরে সিঁড়ি দিয়ে নামার পর্যন্ত অপেক্ষা করি। মাথা নিচু করে যেন গুলি টুলি না লাগে। আপনার বান্ধবী, হ্যাঁ হ্যাঁ পিঙ্ক, নামও বুঝে গেছেন। ওয়ালাইকুম আসসালাম পিঙ্কি। আপনার দুজন বান্ধবী এখানে আমাদের সাথে আছে, যদিও তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। করছেন আজকে, বোঝা যাবে। ভাল লাগছে না প্রশ্ন? আল্লাহ ভরসা। তাহলে দেখেন 14 ধারা, আমার কাছে মনে হয় যে 14 ধারা দেওয়ানি কার্যবিধি নাই, ফৌজদারি কার্যবিধি লাগবে না, ওকে। দণ্ডবিধির 14 লাগবে না, জান বাদ দিয়ে দিলাম। তাহলে রাষ্ট্রীয় কর্মচারী আমি বাদ দিলাম আপাতত, ওকে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 14 অসম্পাদিত অংশ ক্ষুদ্র বা বড়? ক্ষুদ্র বা ছোট। তাহলে চুক্তির অংশ বিশেষ সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন। চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন, চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর যেখানে অসম্পাদিত অংশ ক্ষুদ্র বা ছোট। ক্রেতা কিনতে বাধ্য, বিক্রেতা বিক্রি করতে বাধ্য। আদালত ইকুইটি ব্যালেন্স করার জন্য ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন। সেক্ষেত্রে ক্ষতিপূরণ চাইতে বাদী বাধ্য নন। আদালত ইকুইটি ব্যালেন্সের জন্য ক্ষতিপূরণের ইচ্ছাধীন ক্ষমতা বলে মঞ্জুর করতে। বিরক্ত হচ্ছেন? তো ঘুম পাই কেন সবুজ? রাত্রে পড়ছেন বেশি, 350 কোপায় দিচ্ছেন 5 ঘন্টা ধরে। ঠিক আছে।
আমারে ফোন দিয়ে বললেন এইগুলা সবার মধ্যে না। আলামিন, সত্য মাঝে মাঝে তিতা হয়, নামের বাহার একটু। রুমমেট না আপনার? দুইজনের কালার কিভাবে মিলল খেয়াল করছেন? ভালো ছেলে, অনেক ধন্যবাদ আমিনুল হক ভাই। আচ্ছা দেখেন 14 তাহলে আমার মনে হয় যে ওরকম অত জায়গায় নাই আর, তাই না? 15 ধারা থেকে প্রশ্ন হবেই, প্রতি বছর হয়। দেওয়ানি কার্যবিধি, স্বল্প এখতিয়ারের আদালত, স্বল্প বিচারিক আদালত, না না সর্বনিম্ন আদালত, সর্বনিম্ন জজ, সর্বনিম্ন আদালত বলতে সহকারী জজ, সর্বনিম্ন এখতিয়ার বলতে আর্থিক এখতিয়ার, কয়েকবার আসছে। তাহলে সর্বনিম্ন এখতিয়ার বলতে কোন এখতিয়ারকে বোঝায়? আর্থিক এখতিয়ারকে। সর্বনিম্ন আদালত বলতে কোন আদালতকে বোঝায়? সহকারী জজকে। স্বল্প এখতিয়ার বলতে কোন এখতিয়ারকে বোঝায়? আর্থিক এখতিয়ারকে। স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতে মামলা দায়ের করতে হবে কত ধারাতে? আসবে না? আসবে না? হ্যাঁ আচ্ছা, তাহলে ধরে নিচ্ছে আমি সাক্ষ্য আইনের 15 লাগবে না। ওকে, আমি ধরে নিচ্ছি তামাদি আইনের 15 লাগবে। তামাদি আইনের 15 থেকে 23 সালে প্রশ্ন হয়েছে, বলেন কি? আদালতের কার্যক্রম স্থগিত বা নিষেধাজ্ঞার কারণে যে সময় ক্ষেপণ হয় তা তামাদি গণনা থেকে বাদ যাবে। তাহলে আপনার সুনির্দিষ্ট প্রতিকার আইনের 15-তে কি আছে? চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন যেখানে অসম্পাদিত অংশ বৃহৎ বা বড়। তাইলে আপনার সাক্ষ্য আইনের 15 তো লাগতেছে না বাবা। এদিকে তাহলে দেওয়ানি কার্যবিধির 15 শেষ, তাহলে তামাদি আইনের 15 কি আছে শেষ? তাহলে বাবা আর তো 15 লাগে না কোথাও, তাই না? 15 আর কোথাও লাগে না। রিল্যাক্স। 16 থেকে প্রশ্ন হবে। দেওয়ানি কার্যবিধি, সুনির্দিষ্ট প্রতিকার আইন, তামাদি আইন, ফৌজদারি লাগবে না। তাহলে দেওয়ানি কার্যবিধি, জমি যেখানে মামলা হবে সেখানে, বিষয়বস্তু যেখানে মামলা হবে যেখানে, কেনুকাবি যেখানে মামলা হবে সেখানে। উপরে দিয়ে যায়। বিষয়বস্তু যেখানে মামলা হবে সেখানে, এটা হচ্ছে 16। দেওয়ানি কার্যবিধি, জমি যেখানে মামলা হবে সেখানে, এটা হচ্ছে দেওয়ানি 16। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 16, বিষয়বস্তু যদি ভিন্ন এলাকায় বা চুক্তির অংশ ভিন্ন বা স্বতন্ত্র বা আলাদা হলে চুক্তি সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন করা যাবে। তাহলে বাবা আরো তো আছে। 16 কোথায় আছে? আর 16 আপনার তামাদি আইনের 16 আছে, বলছি না? তামাদি আইনের 16 কি বলছি? ডিক্রি জারি বা ডিক্রির কার্যক্রমের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। ডিক্রি জারি বা ডিক্রি কার্যক্রমের ব্যয়িত সময় তামাদি গণনা থেকে বাদ। সুনির্দিষ্ট প্রতিকার আইন বললাম, তামাদি আইন বললাম। সাক্ষ্য আইনের 16 আছে বাবা। সাক্ষ্য আইনের 16-তে কিছু আছে? দরকার নাই, দরকার নাই। ওকে, তাহলে এই 16 পড়লেই হবে। ওকে, রিল্যাক্স। কি যে করতেছি নিজেও জানি না। বিরক্ত হচ্ছেন? তাহলে 17 ধারা থেকে প্রশ্ন হবে। দেওয়ানি কার্যবিধি 17 আপনার সাক্ষ্য আইনের স্বীকৃতি, স্বীকার। তামাদি আইনে হইলো আপনার অক্ষমের অক্ষম আছে না? হ্যাঁ নাকি 17-তে? না না না, মৃত্যুর পর মামলার অধিকার উদ্ভব হলে, বীমা কোম্পানি মৃত্যুর পর মামলার অধিকার জন্মায়, তাই না? 17 তামাদি আইন। ওরে বাবা, বিশাল ব্যাপার। তাহলে দেখেন সাক্ষ্য আইনের 17 তো হয়ে গেল, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 17,
হয় নাই? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 17-তে আমাদের দরকার নাই, বাদ, দরকার নাই। 17 আমাদের দণ্ডবিধি দরকার নাই, 17 আমাদের ফৌজদারি দরকার নাই। ওকে, রিল্যাক্স। 18-তে যান। 18 থেকে নিশ্চিত প্রশ্ন হবে, 18 থেকে নিশ্চিত প্রশ্ন হবে, 18 থেকে নিশ্চিত প্রশ্ন হবে। একাধিক ভিন্ন ভিন্ন বিভিন্ন এখতিয়ারে বিষয়বস্তু অবস্থিত হলে যে কোনো একটি এলাকায় মামলা দায়ের করা যাবে। এটা কত ধারা দেওয়ানি কার্যবিধির? 18 না 17? মাথা ঠান্ডা প্লিজ। তাহলে 18 আপনি দেখেন, স্বীকৃত ব্যক্তিগণের বা তাদের প্রতিনিধিগণের কথা বলা আছে, এডমিশন দিতে পারবে। 18 সাক্ষ্য আইন। তামাদির 18 প্রতারণার ফল বা প্রতারণার ফলাফল আছে, তঞ্চকতার ফলাফল আছে, তাই না? তাহলে ধরে নেন যে এখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে, এখান থেকে প্রশ্ন হবে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18 কি আছে? ত্রুটিপূর্ণ সত্য, ত্রুটিপূর্ণ সত্য মালিকানা প্রমাণে বাধা নয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 18-তে আছে ত্রুটিপূর্ণ সত্য সত্যহীনতার কারণ হতে পারে না। ত্রুটিপূর্ণ সত্য সত্যহীনতার কারণ হতে পারে না। ওকে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে দেওয়ানি কার্যবিধির 18, সুনির্দিষ্ট প্রতিকার 18, তামাদি আইনের 18, সাক্ষ্য 18। সাক্ষ্য স্বীকৃতি প্রতিনিধিগণ, বইলা গেছি দোষ, বইলা গেছি। 2 ধরনের ব্যক্তি দিতে পারে, 5 জন না। পক্ষগণ 2, তাদের প্রতিনিধিগণ। পক্ষগণ বা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি 2, তাদের প্রতিনিধিগণ। এগুলো আমার রিলিভেন্ট, দেখে নিয়েন কোথাও। দোষ আসি কই? 19 ধারা থেকে প্রশ্ন হবে। দেওয়ানির 19, সুনির্দিষ্ট প্রতিকারের 19 থেকে প্রশ্ন হবে। তাহলে দেওয়ানির 19-এ আছে যে ক্ষতিপূরণ মামলার ক্ষেত্রে এখতিয়ার নির্ধারণ। বলেন দেওয়ানির 19-এ কি আছে? অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলার ক্ষেত্রে এখতিয়ার নির্ধারণ আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19। বলেন না না, দেওয়ানি কার্যবিধির 19। তাহলে অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণ নির্ধারণের মামলার এখতিয়ার যে নির্ধারণ করব, সারা বাংলাদেশে যদি আমার মানহানি হয় সেক্ষেত্রে মামলা করব যা বাংলাদেশের যে কোনো একটি আদালতে, তাই না? সারা বাংলাদেশের। আর যদি আমার যদি নারায়ণগঞ্জে আমার মানহানি হয়, নারায়ণগঞ্জে করব। এই কথাটা দেওয়ানি কার্যবিধির 19-এ বলছে। দেওয়ানি কার্যবিধির 19 ধারা দিয়ে কোনো মূল মামলা দায়ের করা যায় না, শুধু আদালতের এখতিয়ার, জুরিডিকশন নির্ধারণ করা হয়। লাইভটি শেয়ার করে দিবেন কে কোথা থেকে দেখছেন। অনেক ধন্যবাদ। তাহলে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির ক্ষতিপূরণের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারায় করতে হবে। বলেন কি বলেছি? বলেন বলেন বলেন। তাহলে খেয়াল করেন, ক ক্ষয়ের নিকট 100 মণ গম বিক্রয়ের চুক্তি করে এবং পরবর্তীতে সেই গম না দিতে চাইলে ক্ষতিপূরণের মামলা কত ধারায় করবেন? 19 ধারায়। তাহলে গম কি বস্তা কি স্থাবর সম্পত্তি না অস্থাবর সম্পত্তি? আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? তাহলে আর একটা প্রশ্ন করি, এই প্রশ্নটা আমি এই ব্লুটুথ বয়টাকে করতে চাই। হ্যাঁ, ব্লুটুথ বয় হলো হেডফোন কান দেয়। রিল্যাক্স। অন্য যদি কেউ উত্তর দেন ফাইন করবো কিন্তু। ক ক্ষয়ের নিকট 100 মণ গম বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। খ উক্ত গম দিতে অস্বীকৃতি জানালে কত ধারায় মামলা হবে? 10, 12, 19, 20। হয় নাই, ব্যর্থ আপনি। তার মানে ক্ষতিপূরণ শব্দ ছাড়া 19 ধারা হইতে পারে না। এইখানে কোনো ক্ষতিপূরণ বলি নাই। যেহেতু চুক্তি লঙ্ঘন করতেছে, সে গম দিতে চায় না, তাহলে একটা 12 ধারায় মামলা করে দেব তার বিরুদ্ধে। গম দেখলেই 19 ধারায় যাওয়া যাবে না। তাহলে ব্যর্থ না ছেলেটা জীবন যুদ্ধে? এটা ফাও একটা ভাব নিচ্ছে, বিয়ে করবে।
বুঝি না কথা বাবা, আমি কথা বুঝি না। আপনি বলতেছে আমার যখন বিয়ে হয়েছে তাহলেও তো হবে ব্লুটুথ বয়। আহা, দারুন দারুন। ছেলের বয়স কত বাবা? 2টা হয়ে গেছে। তাহলে ওর টেনশন নাই, টেনশন করেন না। তাহলে ইকুইটির ব্যালেন্সের জন্য আংশিক চুক্তির ক্ষতিপূরণ মঞ্জুর হয় 13তে। 14 ধারাতেও ইকুইটির ব্যালেন্সের জন্য ক্ষতিপূরণ মঞ্জুর হয়। 15 ধারাতেও ইকুইটির ব্যালেন্সের জন্য ক্ষতিপূরণ মঞ্জুর হয়। 16 ধারাতেও ইকুইটির ব্যালেন্সের জন্য ক্ষতিপূরণ মঞ্জুর হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 13 থেকে 16 ধারাতে যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত বা জমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর ব্যাপারে ক্ষতিপূরণ মঞ্জুর হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারাতে, অর্থাৎ স্থাবর সম্পত্তিরও ক্ষতিপূরণ বা ক্ষতি সাধনের মামলা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারাতে করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? এখন একটা ঝামেলা আছে এই জায়গায়। ঝামেলাটা হইতেছে যে ফৌজদারির 19 লাগবে না, দণ্ডবিধির 19-এ জজ আছে বা বিচারক আছে, তাই না? তাহলে প্রশ্ন তো হয়ে গেছে এখান থেকে 19 ধারাতে প্রশ্ন হবে একটা। আমি বলতেছি ভুল কি বলতেছি? উনিশ ধারাতে আপনার প্রাপ্তি স্বীকার বা স্বীকৃতিপত্র আছে তামাদিতে, তাই না? অ্যাকনোলেজমেন্ট ডিউ। যেদিন থেকে প্রাপ্তি স্বীকার করা হয় সেদিন থেকে তামাদি গণনা নতুন করে বৃদ্ধি পায়। তাহলে প্রাপ্তি স্বীকারের ক্ষেত্রে বিষয়বস্তুর কি পরিমাণ উল্লেখ করতে হবে? সঠিক পরিমাণ উল্লেখ করতে হবে, তাই না? বিষয়বস্তু অবশ্যই লিখিত হতে হবে, মৌখিকভাবে স্বীকারোক্তি বা স্বীকৃতিপত্র দেওয়া যাবে না। তাহলে 19 ধারাটি, আমাদের 19 ধারাটি কত বছর? আরে গম মাথার উপরে দিয়ে গেলে তো ঘুম আসবেই, বালিশ দিই বই নেয়। একটা পরে ব্রেক দিব, আগের নেন নাই কেন? পরীক্ষার পর বলতেন যে 10 মিনিট ব্রেক দেন, নিতেন। যেটা বলতেছি, একটা বিড়াল ঘুমাইতেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য দেরি করেন না, ওমর আবু বকররা বসে আছে যে এত দেরি হচ্ছে কেন, ফজরের নামাজে তো এত দেরি হয় না। একটা বিড়াল ঘুমাচ্ছে চাদরের উপরে, শীত তো, ফজরে আরব দেশে আপনার রাতের বেলা অনেক ঠান্ডা পড়ে। পরে চাদর মোবারক ওই কেটে, যেন বিড়ালের ঘুম না ভাঙে, কেটে নিয়ে পরে ওইটুক জড়ায় নামাজ পড়তে গেছে। পরে বলতেছে যে বিড়াল ঘুমায়, আমি কেমনে বিড়ালটার ঘুম ভাঙাই? আর আপনি তো মানুষ হয়ে আমার ক্লাসে একটু ঘুমাইতে পারবেন না? আমি এত বড় অবিবেচক কেমনে হই? জীবে দয়া করে যেই জন, সেই জন সেবিল ঈশ্বর। বালিশ দিয়ে একটা হাসি কোথায় বলেন তো? এই লেখছে যে আমরা ভাষান্তরে আটকা, নো ব্রেক। প্রথমেই বলছি যে মেমোরিটাকে ওই চরের মধ্যেই রাখতে হবে, যে এখন খাবার দাবার নাই, পানি নাই, প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য আমাদের এখন ধৈর্য ধরা ছাড়া উপায় নাই। 19 দেওয়ানি সুনির্দিষ্ট প্রতিকারের দণ্ডবিধি থেকে একটা প্রশ্ন হবে। তাহলে দেখেন 19 ফৌজদারির 19 লাগতেছে না, তাই না? তাহলে সাক্ষ্য আইনের 19, সাক্ষ্য আইনের 19-এ আছে কি বাবা? সাক্ষ্য আইনের মাথায় দিত নাই, লাগবে না না। তারপরে হচ্ছে আপনার তামাদি আইনের 19 তো বলেছি। তাহলে 19 আর্টিকেল বার কাউন্সিলে আছে একজন আইনজীবী বাংলাদেশের যে কোনো আদালতে মামলা পরিচালনা করার অধিকারী ব্যক্তি। লিখে নেন, মনে রাখেন, একজন আইনজীবী, একবার বলেন, একজন আইনজীবী বাংলাদেশের যে কোনো আদালতে মামলা করার অধিকারী ব্যক্তি। কিন্তু ওইখানে বারের অনুমতি নিতে হবে, জ্যেষ্ঠতার ভিত্তিতে যিনি সিনিয়র তিনি শুনানি করবেন। আমি বুঝাইতে পারছি কথাটা?
একজন আইনজীবী বাংলাদেশের যে কোনো আদালতে মামলা পরিচালনা করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা অধিকারী ব্যক্তি বাদ। এইটা আমার এখন 20 থেকে প্রশ্ন হবে। বলেন কোন আইনের? দেওয়ানি কার্যবিধি। দেওয়ানি কার্যবিধি থেকে প্রশ্ন হবে। মামলার কারণ যেখানে উদ্ভব হয়, কজ অফ অ্যাকশন যেখানে ঘটে, সেখানে মামলা দায়ের করতে হয় কত ধারা? দেওয়ানি কার্যবিধির 20 ধারায়। তাই তো হইতে পারে, তাই না বাবা? ফৌজদারি কার্যবিধির 20 লাগবে না, ওকে? দণ্ডবিধির 20-এ কি আছে? বিচারালয় দিয়ে কিন্তু গতবার বা তার আগের বার একটা প্রশ্ন আমার মনে হয় আমি দেখছি, লিগামে আছে, তাই না? প্রিভিয়াস কোশ্চেন হয়েছে, বিচারালয় আছে 20-এ। তাহলে 20 আপনার তামাদি আইনের 20-এ আছে হচ্ছে উত্তরদায় সংক্রান্ত ঋণ পরিশোধ বা সুদ পরিশোধের ফলাফল। উত্তরদায় সংক্রান্ত ঋণ পরিশোধ বা সুদ পরিশোধের ফলাফলের ক্ষেত্রে কিসের কথা উল্লেখ থাকতে হবে? সুদ বা ইন্টারেস্টের কথা উল্লেখ থাকতে হবে। উত্তরদায় ঋণ পরিশোধের মামলা কত বছর পর দায়ের করা যাবে না? 3 বছর পর দায়ের করা যাবে না। 18, 19, 20 ধারাটি 3 বছর পর প্রয়োগযোগ্য নয়। তামাদি আইনের 18, 19, 20 ধারাটি 3 বছর পর প্রয়োগযোগ্য নয়। কি বলতেছি বোঝেন কিছু? আমার তো মাথায় মনে হয় ঘুম পাচ্ছে আপনাদের। ব্রেক দিই একটা, ওকে? তাহলে 20 ধারা হচ্ছে, আর একটু শেষ করে যাই 20 পর্যন্ত। হ্যাঁ, তাহলে 20 ধারায় আর কি আছে বলেন? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 20-এ কি আছে? খেসারত। খেসারত বা খেসারত, খেসারত বিকল্প প্রতিকার হিসাবে খেসারত। বিকল্প প্রতিকার হিসাবে খেসারত। খেসারতের ভালো বাংলা কিন্তু ক্ষতিপূরণ, ওকে? খেসারতের ভালো বাংলা হচ্ছে কি বলেন? ক্ষতিপূরণ। তাহলে আপনার 20 ধারাটা ফৌজদারিতে দরকার নাই, 20 ধারাটা সুনির্দিষ্ট প্রতিকার আইনে দরকার নাই, 20 ধারাটা আমাদের তামাদি আইনে দরকার আছে, 20 ধারাটা আমাদের দেওয়ানি কার্যবিধিতে দরকার আছে, 20 আর কোথাও দরকার পড়া কিন্তু কমায় দিচ্ছি, বুঝতে পারতেছেন? দণ্ডবিধির 20টা দরকার আছে। ভালো থাকেন সবাই, আমরা আবার আসবো ইনশাল্লাহ। একটু ব্রেক নেই, পোলাপাইন সকাল থেকে পরীক্ষা টরীক্ষা দিয়ে মাথা খারাপ এদের।